আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে আমি কেমিস্ট্রি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আজকে তোমাদের হবে কেমিস্ট্রি লেকচার 5। লেকচার 5-এর ভিতরে মূলত তোমাদের বইয়ে দেওয়া আছে কর্মমুখী রসায়ন, কিন্তু আমি পড়াবো কোনটা? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ও কর্মমুখী রসায়ন, এই দুইটা ইনশাল্লাহ পড়াবো। প্রথমে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটা পড়াবো। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার পড়ানোর পরে যদি সময় থাকে তাহলে আমরা কর্মমুখী রসায়ন পড়াবো, ঠিক আছে? তো তোমাদের সাথে আমি আছি, তোমাদের সাদ্দাম ভাইয়া। পড়াশোনা করছি ঢাকা নার্সিং কলেজ, অধ্যয়নরত আছি 4th ইয়ারে। আর তোমাদের বিগত দিনের মতো আজকেও ইনশাল্লাহ এটা সহজ করানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আসো, কারা কারা যারা এখন যুক্ত আছো তারা কমেন্টে জানাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আর এই যে বোর্ড স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা। কমেন্টে জানাও আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, এটা কমেন্টে জানাও। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আমার এই যে বোর্ড দেখতে পাচ্ছ কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা জানাও, কমেন্টে জানাও। কমেন্টে জানাও বোর্ড দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট জানাও, কমেন্টে জানাও। তোমরা আমাকে কমেন্টে জানানোর পরেই আমি ক্লাস শুরু করব, বুঝছো? কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা জানাও, কমেন্টে জানাও। একজন দেশে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ। অনেকেই কমেন্টে জানাইছো যে জি ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করি। আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই অধ্যায়ে সর্বপ্রথম আমাদের কী পড়তে হবে বলতো? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার মানে কি? ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার মানে কি? আমরা ল্যাবে যাই না, ল্যাবে কী ব্যবহার করি? ল্যাবে আমরা প্রথমত কী ব্যবহার করি? অ্যাপ্রন ব্যবহার করি, তাই না? কি ব্যবহার করি? অ্যাপ্রন। এই অ্যাপ্রনটা কেন ব্যবহার করি বলো তো? অ্যাপ্রনটা কেন ব্যবহার করি অ্যাপ্রনটা? কমেন্টে জানাও অ্যাপ্রনটা কেন ব্যবহার করি, কমেন্টে জানাও অ্যাপ্রনটা আমরা কেন ব্যবহার করি, কমেন্টে জানাও আমরা অ্যাপ্রনটা কেন ব্যবহার করি। এখন এই যে অ্যাপ্রনটা যে আমরা ব্যবহার করি, এই অ্যাপ্রনটা সাধারণত আমাদের যাতে আমরা প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে ব্যবহার করি, তাই না? আমাদের দেহে যাতে কোনো ক্ষতিকারক কোনো পদার্থ না লাগে বা আমাদের যে পোশাক থাকে, ভিতরে পোশাক পরা থাকে, সেটা যেন সুরক্ষা থাকে, তাই না? তার জন্য আমরা কী ব্যবহার করি? তার জন্য আমরা অ্যাপ্রনটা ব্যবহার করি। এখন এই যে অ্যাপ্রনটা বলো তো আমাদের কোন কাপড়ের হইতে হবে? কমেন্টে জানাও তো। সুতি কাপড়ের হইতে হবে। কোন কাপড়ের? সুতি কাপড়ের হতে হবে। সুতি কাপড়ের অ্যাপ্রন হইতে হবে। আর এর হাতাটা কি হইতে হবে? 3/4। হাতাটা হইতে হবে কি? হাতার সাইজ হইতে হবে 3/4। হাতার সাইজ হইতে হবে কতটুকু? 3/4। আর এই যে অ্যাপ্রন ব্যবহার করা হয় কি কারণে? যে রাসায়নিক দ্রব্য থেকে। কি দ্রব্য? এই যে রাসায়নিক দ্রব্য থেকে আমাদের আর কি কলেজ ড্রেস পাশাপাশি এগুলোকে রক্ষা করার জন্য, তাই না? তাহলে আমরা অ্যাপ্রন থেকে কি পরবো? এই যে রাসায়নিক দ্রব্য থেকে আমাদের কলেজ ড্রেস এইসবগুলোকে সুরক্ষা করার জন্য ব্যবহার করা হয় অ্যাপ্রন। আর অ্যাপ্রনটা কি কাপড়ের হবে? অ্যাপ্রনটা হবে সুতি কাপড়ের হবে। আর তোমাদের অ্যাপ্রনটা কি হবে? 3/4, তাই না? 3/4 হবে। হাতাটা কি হবে? হাতাটাকে এতটুকু থাকে না অ্যাপ্রনের? তোমরা যখন নার্সিংয়ে চান্স পাবা, ইনশাল্লাহ নার্সিংয়ে চান্স পাওয়ার পরে তোমরা যখন হসপিটালে যাবা ডিউটি করতে বা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাবা, তখন দেখবা তোমাদের অ্যাপ্রন দেবে। অ্যাপ্রনটা এরকম হাতা 3/4 থাকবে, ঠিক আছে? এই কারণে তোমরা কমেন্টে জানাও যে আমার কথা স্পষ্ট বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। তাহলে আমরা প্রথমেই কোনটা ব্যবহার করি? ল্যাবরেটরিতে গেলে অ্যাপ্রন ব্যবহার করি। অ্যাপ্রন কী হবে? কোন কাপড়ের হবে? সুতি কাপড়ের হবে। তারপর
অ্যাপ্রনটা কেন ব্যবহার করা হবে? রাসায়নিক দ্রব্য থেকে কলেজ ড্রেসের সুরক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হবে। আর অ্যাপ্রনের হাতাটা কোনটা কতটুকু হবে? হাতাটা হবে তোমার 3/4। হাতাটা কতটুকু হবে? হাতাটা হবে 3/4, তাই না? এই তো অনেকে এই যে কমেন্টে জানাইছো, অনেকে কমেন্টে জানাইছো সুতি কাপড়। ধন্যবাদ, ধন্যবাদ। যারা যারা কমেন্টে জানাইছো সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ। উর্মি ইয়াসমিন জানাইছো রাসায়নিক দ্রব্য থেকে রক্ষা পাওয়ার জন্য, ধন্যবাদ। এখন এই যে অ্যাপ্রনটা ক্লিয়ার, এই যে অ্যাপ্রনের পরে আমরা কোনটা পরি? সাধারণত চশমা পরি, তাই না? চশমাটা যে পরি, এই চশমাটা কেন পরি? আমাদের চশমার আরেকটা জিনিস ব্যবহার করা হয়, কি বলতো? নিরাপদ চশমা বা কি ব্যবহার করা হয়? গগলস। এই গগলসটা কিন্তু মনে রাখবা, গগলস। হ্যাঁ, এই গগলস ব্যবহার করে, নিরাপদ চশমা বা গগলস ব্যবহার করে। এটা কখন বেরোবে? ক্ষতিকর এবং সহজে যে উদ্দায়ী পদার্থ থেকে রক্ষা পাওয়ার জন্য, তাই না? ক্ষতিকর, ক্ষতিকর ও সহজে উদ্দায়ী, সহজে উদ্দায়ী এই পদার্থের জন্য আমরা কি ব্যবহার করব? চশমা ব্যবহার করব। আর চশমা ব্যবহার করার পরে, চশমা ব্যবহার করার পরে আমাদের কি করতে হবে? আমাদের কি ব্যবহার করতে হবে? হ্যান্ড গ্লাভস। এই যে গ্লাভস ব্যবহার করি, গ্লাভসে কিছু জিনিস আছে। গ্লাভস, গ্লাভসের ক্ষেত্রে আমরা কয়েক ধরনের গ্লাভস ব্যবহার করি, তাই না? আমরা কয়েক ধরনের গ্লাভস ব্যবহার করি। এখানে আমরা জানি এই গ্লাভসের পরিবেশ বান্ধব, পরিবেশ বান্ধব গ্লাভস কোনটি? পরিবেশ বান্ধব গ্লাভস কোনটি বলো? পরিবেশ বান্ধব গ্লাভস কোনটি? কমেন্টে জানাও। পরিবেশ বান্ধব গ্লাভস কোনটি? কমেন্টে জানাও। পরিবেশ বান্ধব গ্লাভস, পরিবেশ বান্ধব গ্লাভস কোনটি? পরিবেশ বান্ধব গ্লাভস হলো তোমার নাইট্রাইল গ্লাভস, তাই না? নাইট্রাইল গ্লাভস। কেন এটা পরিবেশ বান্ধব গ্লাভস? নাইট্রাইল গ্লাভস কেন পরিবেশ বান্ধব গ্লাভস? কারণ কি এটা, এটা কি করে? এটা কি, এটা পচনযোগ্য, তাই না? এটা পচনযোগ্য, এটা পরিবেশ বান্ধব ও পচনযোগ্য, এটা পরিবেশ বান্ধব ও পচনযোগ্য। আর এই নাইট্রাইল গ্লাভসে দুইটা জিনিস আছে, সেটা হলো এখানে কোনো প্রোটিন উপাদান থাকে না। নাইট্রাইল দৈন্তার নয় আকারে না, তাহলে প্রোটিন উপাদান কি? প্রোটিন উপাদান, প্রোটিন উপাদান থাকে না। যদি প্রোটিন উপাদান কখনো না থাকে, যদি প্রোটিন উপাদান কখনো না থাকে, তাহলে সেটা কখনো অ্যালার্জি সৃষ্টি করবে না। কি করবে না? অ্যালার্জি সৃষ্টি করে না, ঠিক আছে? তাহলে যদি অ্যালার্জি সৃষ্টি করতে হয় আমাদের কী করতে হবে? প্রোটিন উপাদান থাকতে হবে। তাহলে নাইট্রাইল গ্লাভসে দৈন্তার নয় আকারে না আছে, এই জন্য এখানে প্রোটিন উপাদান থাকে না, অ্যালার্জি সৃষ্টি করে না। এই যে দৈন্তার নয় আকার দিয়ে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? এই যে দৈন্তার নয় আকার দিয়ে তোমরা কি মনে রাখতে পারো, সহজে মনে রাখতে হবে। এই অধ্যায়টা তোমরা নিজেরাই জানো, এই অধ্যায়টা কিন্তু এমসিকিউ এর জন্য বেস্ট। এই অধ্যায়টা এমসিকিউ এর জন্য বেস্ট, মানে তোমাদের কিন্তু পড়তে হবে বেশি, কিন্তু কঠিন জায়গাগুলো আমি ইনশাল্লাহ খুব সুন্দর করে তোমাদের সহজ করে দিয়ে যাবো, যাতে তোমরা খুব সহজেই পড়তে পারো, ঠিক আছে? কঠিন জায়গাগুলো সহজ করে দিয়ে যাবো তোমাদের আমি, ঠিক আছে? এবার আসে দেখো জিটেক্স গ্লাভস। জিটেক্স গ্লাভস কখন ব্যবহার করা হবে? আপুরা কমেন্টে জানাও তো, জিটেক্স গ্লাভস কখন ব্যবহার করা হবে? জিটেক্স গ্লাভস কখন ব্যবহার করা হবে? ডিপ্লোমাদের ক্লাস আছে কি না? এই ক্লাসটা ডিপ্লোমারা চাইলে করতে পারো, করলে কোনো সমস্যা নেই। এনটিকে নাইস টু নো, জানলে না জানলেও কোনো সমস্যা নেই, আর জানলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে? এই যে জিটেক্স গ্লাভস যখন তোমার জ্বলন্ত বস্তু, কি জ্বলন্ত বস্তু নিয়ে যখন কাজ করা হবে, তখন কোন গ্লাভস ব্যবহার করা হবে? জিটেক্স গ্লাভস। তাহলে বলো, তাহলে আমরা কীভাবে মনে রাখতে পারি? এই যে বর্গীয় জ দেখছো, এই যে জ মিল আছে, জ্বলন্ত। ওকে, আমরা সহজে মনে রাখা শিখবো, কিন্তু টেকনিক আমরা যাতে সুন্দর করে তোমরা একটা বইয়ের পাতাটা খুলবা, বইয়ের পাতাটা খোলার পরে, হাজেনেক্সের বইটা খোলার পরে তোমরা দেখবা, বা আমাদের নিউরনের যে বই দেখবা এক জায়গায় দিয়ে আছে, এটা সহজে মনে রাখার জন্য সুন্দর করে তোমরা বইয়ের পাতাটা দেখবা আর সহজে মনে রাখতে পারবা, ঠিক আছে? আরেকটা আছে তোমার, যখন জ্বালা পোড়া সৃষ্টি হবে দেহে যখন জ্বালা পোড়া সৃষ্টি হয়, ঠিক আছে? জ্বালা পোড়া যখন সৃষ্টি হবে, জ্বালা পোড়া এমন যদি তোমার জ্বালা পোড়ার মতো যদি কোনো ভাব দেখা যায়, তখন আমাদের ক্ষয়কারী আর জ্বালা সৃষ্টিকারী, তাই না? আমরা ক্ষয়কারী জ্বালা সৃষ্টিকারী হলে কোন গ্লাভস ব্যবহার করা হয়? কোন গ্লাভস ব্যবহার করা হয় বলো? জ্বালা সৃষ্টিকারী হলে ল্যাটেক্স গ্লাভস, তাই না? ল্যাটেক্স গ্লাভস। তাহলে এটা মনে রাখবো কেমনে, যে জ্বালাতে হলো ল্যাটেক্স, কিন্তু জ্বলন্ত যদি হয় তাহলে কি ব্যবহার করতে হবে? জিটেক্স গ্লাভস। আর জ্বালা বা ক্ষয়কারক, জ্বালা বা রাসায়নিক ক্ষয় এরকম কোনো কিছু হইলে আমাদের কোনটি ব্যবহার করতে হবে? তোমার জ্বালা হইলে, বডিতে অনেক সময় জ্বালা সৃষ্টি হয় না, তখন কোনটি ব্যবহার করতে হবে? ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন এই ল্যাটেক্স গ্লাভসের একটা জিনিস হলো, এই মহাশয়ে প্রোটিন উপাদান থাকে। কি থাকে?
প্রোটিন উপাদান থাকে, এখানে যদি তোমার প্রোটিন উপাদান থাকে, এখানে যদি তোমার প্রোটিন উপাদান থাকে তাহলে কি হবে বলো তো? এটা কি করবে? এটা কি করবে? অ্যালার্জি সৃষ্টি করবে কি না? অ্যালার্জি সৃষ্টি করবে কি না? অ্যালার্জি সৃষ্টি করবে কি না আমাকে জানাও, কমেন্টে জানাও। এখানে যদি প্রোটিন উপাদান থাকে তাহলে অ্যালার্জি সৃষ্টি করবে কি না? কমেন্টে জানাও অ্যালার্জি সৃষ্টি করবে কি না। অবশ্যই অ্যালার্জি সৃষ্টি করবে, তাই না? আমরা আগেই বলছি যে অ্যালার্জি যদি সৃষ্টি করতে হয় তাহলে কি করতে হবে? অ্যালার্জি করতে হলে আমাদের প্রোটিন উপাদান থাকতে হবে, তাই না? ধন্যবাদ যারা যারা কমেন্ট করছো, ধন্যবাদ। তাহলে অ্যালার্জি সৃষ্টি হবে। এবার দেখো, তাহলে আমরা এখানে গ্লাভস সম্পর্কে কী কী শিখলাম? গ্লাভস সম্পর্কে আমরা শিখলাম যে নাইট্রাইল গ্লাভস যেটা সবচেয়ে পরিবেশ বান্ধব গ্লাভস, আর এখানে কি প্রোটিন উপাদান থাকে না, আর এটা অ্যালার্জি সৃষ্টি করে না। জিটেক্স গ্লাভস জ্বলন্ত বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর জ্বালা লয় আকারে ল্যাটেক্স, এটা তো মনে রাখবো, জ্বালা যে ল্যাটেক্স গ্লাভস জ্বালা বা ক্ষয়কারী, জ্বালা সৃষ্টিকারী বা ক্ষয়কারী ক্ষেত্রে এই যে ল্যাটেক্স গ্লাভস ব্যবহার করা হয়, ঠিক আছে? এখন আরেকটা জিনিস পড়তে হবে আমাদের, বলো তো রাবার বিদ্যুৎ পরিবাহী নাকি বিদ্যুৎ অপরিবাহী? রাবার বিদ্যুৎ পরিবাহী নাকি বিদ্যুৎ অপরিবাহী? রাবার বিদ্যুৎ পরিবাহী নাকি বিদ্যুৎ অপরিবাহী? রাবার অবশ্যই বিদ্যুৎ অপরিবাহী, তাই না? তাহলে এই যে বৈদ্যুতিক শক প্রতিরোধে আমাদের কি ব্যবহার করা হবে? রাবার গ্লাভস, ঠিক আছে? বৈদ্যুতিক শক প্রতিরোধে, তাহলে বৈদ্যুতিক শক প্রতিরোধে কোনটি ব্যবহার করা হবে? রাবার গ্লাভস, ঠিক আছে? রাবার গ্লাভস ব্যবহার করা হবে। ধন্যবাদ যারা যারা কমেন্টে করছো, ধন্যবাদ। এখন তুমি যখন ল্যাবরেটরিতে যাবা তখন তোমার পায়ে কি জুতা পরা থাকবে না? পায়ে কি জুতা পরা থাকবে না, নাকি খালি পায়ে যাবা? খালি পায়ে যাবে না, নাকি পায়ে ছোটা জুতা পরতে হবে? এখন সেই জুতা কি স্যান্ডেল পরে যাবা ল্যাবরেটরিতে? স্যান্ডেল পরে যাইতে হবে নাকি স্যান্ডেল বাদে? হ্যাঁ, অবশ্যই স্যান্ডেল বাদে পড়তে হবে, তাই না? আর লম্বা চুল, মেয়েদের যে লম্বা চুল মাথায় বেঁধে রাখার জন্য কী করতে হবে? ক্যাপ পরতে হবে, তাই না? মাথায় কী করতে হবে? ক্যাপ পরতে হবে। এবার আসো আমাদের এরপরে যে গিলাস, মানে এই পর্যন্ত বুঝতে পারছো? এই যে গ্লাভস পর্যন্ত বুঝতে পারছো? যতটুকু বোঝাইছি বুঝতে পারছো? কমেন্টে জানাও বুঝতে পারছো কিনা, কমেন্টে জানাও। এবার আমাদের গ্লাস সামগ্রীর শ্রেণীকরণ আমরা পড়বো। গ্লাস সামগ্রিক শ্রেণীকরণ। গ্লাস সামগ্রী কয় প্রকার সাধারণত বলো তো? 2 প্রকার। একটা হলো সফট গ্লাস, আর একটা কি গ্লাস? আর একটা হলো পাইরেক্স গ্লাস বা শক্ত পটাশ গ্লাস, তাই না? গ্লাস সামগ্রী কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তোমার সফট গ্লাস, আর একটা হলো শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস, তাই না? শক্ত গ্লাস বা পাইরেক্স গ্লাস। এখন এই যে এখান থেকে আমাদের জানতে হবে যে গ্লাস সামগ্রী কয় প্রকার? 2 প্রকার। একটা হলো তোমার কোমল গ্লাস বা নরম গ্লাস বা সফট গ্লাস, আর একটা হলো তোমার শক্ত গ্লাস বা হার্ড গ্লাস। এখন এই যে পাইরেক্স গ্লাস, শক্ত গ্লাসের অপর নাম কি? পাইরেক্স গ্লাস। এখন এই গ্লাস সামগ্রীগুলোর সংকেত আমাদের জানতে হবে, ঠিক আছে? এগুলো কোন কোন মৌল দ্বারা গঠিত এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? কোন যৌগ বা এই যৌগটার নাম কি এটা আমাদের জানতে হবে। তো তোমরা সহজে মনে রাখবা, এটা মনে রাখবা, কমল, কানা, পাপির সাথে যাবে না। এই কমলে তোমার কি গ্লাস হবে? কোমল বা নরম গ্লাস, ঠিক আছে? কানা মানে Ca আর Na, ক্যালসিয়াম সোডিয়াম। এই পাপিতে হলো তোমার পাইরেক্স গ্লাস, ঠিক আছে? যাবেতে হলো জিঙ্ক, আর এতে হলো বেরিয়াম। এই যে আমি কেন লিখলাম, এটা হলো তোমার, আমরা জানি যেটা সফট গ্লাস হয় সেটা হয় সাধারণত তোমার সোডিয়াম বা ক্যালসিয়াম সিলিকেট। তাইলে সফট গ্লাস যেটা হবে সেটা তার সাথে কোনটা মিশে সফট গ্লাস হয় বা নরম গ্লাস হয়, কোমল গ্লাস হয়? ক্যালসিয়াম আর সোডিয়ামের সিলিকেট, ক্যালসিয়াম সোডিয়াম সিলিকেট থাকে। আর পাইরেক্স গ্লাসে কোনটা থাকবে? পাইরেক্স গ্লাসে থাকবে তোমার কি? জিঙ্ক আর বেরিয়াম বোরোসিলিকেট, তাই না? পাইরেক্স গ্লাসে কোনটা থাকে? জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরোসিলিকেট। কমেন্টে লিখছো অনেকে, হ্যাঁ জি ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে। 2 প্রকার, ঠিক আছে? তাহলে এটা কি? এটা হলো তোমার
জিঙ্ক অক্সাইড আর বেরিয়াম বোরোসিলিকেট কখন? পাইরেক্স গ্লাসের সাথে। পাপিত হলো পাইরেক্স গ্লাস, আর এটা হলো কোমল গ্লাস বা নরম গ্লাস। এখানে কি ক্যালসিয়াম আর সোডিয়াম সিলিকেট। এখন দেখো এই যে এই দুইটা যখন থাকবে তখন কী হবে, কোনটা শক্ত গ্লাস আর কোনটা নরম গ্লাস আমরা বুঝতে পারবো। ওকে, এখন এই যে সফট গ্লাস আর এই যে হার্ড গ্লাস, এক কথায় কোমল গ্লাস আর নরম গ্লাস আর শক্ত গ্লাস দিয়ে কিছু কিছু আমাদের পরীক্ষাগারে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র না, এই জিনিসপত্র তৈরি করা হয়। তাহলে কোনটা নরম গ্লাস দিয়ে তৈরি করা হয় বা কোনটা তোমার শক্ত গ্লাস দিয়ে তৈরি করা হয় এটা জানতে হবে। এখন এইটাকে কি দেখো, এটার জন্য আমরা মনে রাখবো ফ্লাস্ক বিপি, মনে রাখবো ফ্লাস্ক বিপি। ফ্লাস্ক বিপি লেখার কারণ হলো সব ধরনের ফ্লাস্ক, যেমন তোমার মেজারিং ফ্লাস্ক বা আয়তনিক ফ্লাস্ক, তারপরে তোমার এই যে গোলতলি ফ্লাস্ক, পাতন ফ্লাস্ক, সবগুলো তোমার পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি করা হয়। আর এই যে বুরেট আর পিপেট, এগুলো পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি করা হয়। ঠিক আছে, বিতে হলো বুরেট আর পিতে হলো পিপেট, বিতে বুরেট পিতে পিপেট, এগুলা প্রত্যেকটা তোমার পাইরেক্স গ্লাস। এগুলো কোন গ্লাস দ্বারা তৈরি করা হবে? পাইরেক্স গ্লাস। তোমরা বইয়ের কোনায় বা খাতায় যেটা নোট করো সেখানে লিখে রাখবে। তাহলে ফ্লাস্ক বিপি দ্বারা কি, ফ্লাস্ক শব্দটা থাকলে প্রত্যেকটা কি দ্বারা তৈরি হবে? পাইরেক্স গ্লাস দ্বারা তৈরি হবে। আর কি বুরেট আর পিপেট। এখন তোমরা বলতে পারো ভাইয়া ওখানে তো রিয়েজেন্ট বোতল তারপরে বিকার আছে, এই দুইটা কেন বললেন না? এখন দেখো ওই যে বিকার বা রিয়েজেন্ট বোতল এইটা আবার তোমার কোমল গ্লাসের ক্ষেত্রেও আছে, পাইরেক্স গ্লাসের ক্ষেত্রেও আছে। ঠিক আছে, যদি দুই জায়গায় থাকে তাহলে এটা তো ভাইয়া পরীক্ষায় পড়বে না। আমরা যে কোনো একটা মনে রাখবো। তাহলে ফ্লাক্স থাকলে আর বিপি থাকলে, ফ্লাক্স বিপি মানে কি আয়তনিক ফ্লাক্স, গোলতলি ফ্লাক্স যেটাই আছে, ফ্লাক্স শব্দটা থাকলে সেটা কোন গ্লাস দিয়ে তৈরি হবে? পাইরেক্স গ্লাস বা শক্ত গ্লাস দিয়ে তৈরি। তারপরে বুলেট পিপেট। ঠিক আছে, এখন এই যে গ্লাসের এই অংশটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টে জানাও, গ্লাসের এই অংশটুকু বুঝতে পারছো কিনা, সহজ লাগছে না না গ্লাসের এই অংশটুকু তোমরা বুঝতে পারছো কিনা জানাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, তোমরা বুঝতে পারছো, ধন্যবাদ। এবার আসো আমাদের ল্যাবরেটরিতে যে বিভিন্ন গ্লাস সামগ্রী লিখলাম, এখন এই গ্লাস সামগ্রী কি পরিষ্কার করতে হবে না? হ্যাঁ, এই যে পরিষ্কার করার ক্ষেত্রে আমাদের প্রথমত কোন দ্রবণ ব্যবহার করা হয়? সোডিয়াম কার্বনেট, তাই না? সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ। এই সোডিয়াম কার্বনেটের 10% লঘু দ্রবণ। এই সোডিয়াম কার্বনেটের কয় পার্সেন্ট লঘু দ্রবণ? 10% লঘু দ্রবণ। এটা কি করা হয়? বড় প্লাস্টিক গামলায় নিয়ে ময়লাযুক্ত গ্লাস সামগ্রী তার ভিতরে দিয়ে কি করা হয়? পরিষ্কার করে পানিতে ধুয়ে নিতে হয়। এটার মাধ্যমে একভাবে পরিষ্কার করা হয়। আরেকটা কিন্তু আমরা জানি অ্যামোনিয়া দ্বারা কোনটি পরিষ্কার করা হয়? কাজযন্ত্র কোনটি দ্বারা পরিষ্কার করা হয়? আবার অ্যামোনিয়া দ্বারা পরিষ্কার করা হয়। এখন এখানে আরেকটা পরিষ্কারক আছে তোমার, ডিটারজেন্ট ডেকন 90। কি ডিটারজেন্ট ডেকন 90, ডিটারজেন্ট ডেকন 90। এই ডিটারজেন্ট ডেকন 90ও তোমার কি করে? সব ধরনের গ্লাস সামগ্রী পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কি সব ধরনের গ্লাস সামগ্রী, সব গ্লাস সামগ্রী পরিষ্কারের ক্ষেত্রে এই যে ডিটারজেন্ট বা ডেকন 90 ব্যবহার করা হয়। ডিটারজেন্ট বা ডেকন 90 একটা কি পরিবেশ বান্ধব, তাই না? একটা পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। এখন এই যে পরিবেশ বান্ধব, এর আরেকটা অপশান কি? তাইলে এটা হলো কি তোমার পরিবেশ বান্ধব ডিটারজেন্ট। ঠিক আছে, যেটা পরিবেশ বান্ধব একটু আমাদের কষ্ট করে মনে রাখতে হবে কোনটা পরিবেশ বান্ধব। তাহলে ডিটারজেন্ট বা ডেকন 90 হলো তোমার পরিবেশ বান্ধব। পাশাপাশি একটা জিনিস লিখতে হবে, এই ডিটারজেন্ট ডেকন 90 তোমার কিন্তু বায়োডিগ্রেডেবল এবং ফসফেট মুক্ত পরিষ্কারক। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেকে মনে রাখে না। বায়োডিগ্রেডেবল এই যে বায়োডিগ্রেডেবল তোমার ফসফেট মুক্ত পরিষ্কারক। তাহলে ডিটারজেন্ট বা ডেকন 90 কি তোমার বায়োডিগ্রেডেবল এবং ফসফেট মুক্ত পরিষ্কারক। আচ্ছা, বায়োডিগ্রেডেবল কাকে বলে বলো তো? যেগুলো ভাঙনযোগ্য, তাই না? কোনটা দিয়ে ভাঙবে? অণুজীব দিয়ে ভাঙবে। এখন এই যে এটা বায়োডিগ্রেডেবল, এটা কিন্তু 100%, ডেকন 90 তোমার 100% অণুজীব দিয়ে ভাঙনযোগ্য। ঠিক আছে, এখন বলো তো আমার একটা কোয়েশ্চেনের উত্তর দাও তোমরা। ল্যাবরেটরিতে
সর্বোত্তম পরিষ্কারক রূপে কোনটা ব্যবহার করা হয়? কমেন্টে জানাও সর্বোত্তম পরিষ্কারক রূপে কোনটি ব্যবহার করা হয়। সর্বোত্তম পরিষ্কারক রূপে কোনটি ব্যবহার করা হয় কমেন্টে জানাও। কোনটি ব্যবহার করা হয় কমেন্টে জানাও। কোনটি ব্যবহার করা হয়? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ধন্যবাদ ধন্যবাদ, অনেকে লিখছো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ, তাই না? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। এখন এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণটি সর্বোত্তম পরিষ্কারক রূপে ব্যবহার করা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? এবার আমাদের কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা হলো এই ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতি। ঠিক আছে, এই যে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতিতে তোমার কি কি থাকে বলো তো? যদি কোনো মিশ্রণ তৈরি করতে হয় তাহলে সেখানে কি থাকবে? পানি থাকবে না? হ্যাঁ, সেখানে কি থাকবে? পানি থাকবে তো নাকি? মিশ্রণ প্রস্তুত করতে গেলে পানি থাকবে না? পানি থাকবে। তার সাথে সাথে এখানে কি থাকে তোমার? পটাশিয়াম ডাইক্রোমেট থাকে না? হ্যাঁ, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট থাকে তো নাকি? আর সাথে কি থাকে তোমার? H2SO4, তাই না? এখন এইখানে দেখো এই H2SO4 তোমার কতটুকু থাকে? কতটুকু থাকে তোমার? 2 মোল পরিমাণ থাকে, তাই না? এখানে আমাদের প্রথমে জানতে হবে ক্রোমিক অ্যাসিড মিশ্রণে কয়টা জিনিস কাজে লাগে? 3টা, পানি, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিউরিক অ্যাসিড, এই 3টা। তারপর জানতে হবে আবার সালফিউরিক অ্যাসিড কত মোল লাগে? 2 মোল লাগে। এখন জানতে হবে যে পানির পরিমাণ কতটুকু লাগে, ক্রোমিক অ্যাসিড কতটুকু লাগে, আর সালফিউরিক অ্যাসিড কতটুকু লাগে। ঠিক আছে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এই পটাশিয়াম ডাইক্রোমেট কতটুকু লাগে ক্রোমিক অ্যাসিড মিশ্রণের জন্য, সালফিউরিক অ্যাসিড কতটুকু, পানি। এখন তোমরা সহজ একটা জিনিস দেখো, মনে রাখার জন্য আমি বলি, সেটা হলো তোমরা যদি কোনো মিশ্রণ তৈরি করতে চাও তাহলে সেখানে পানির পরিমাণ বেশি দিতে হবে নাকি কম দিতে হবে? পানির পরিমাণ দেওয়া লাগবে তো নাকি? কোনো মিশ্রণ তৈরি করতে গেলে তো আমাদের পানির পরিমাণ বেশি দেওয়া লাগবে না? তাহলে পানির পরিমাণ সবচেয়ে বেশি, কতটুকু? 40 মিলিলিটার পানির পরিমাণ দিতে হবে, তাই না? তারপরে আমাদের যে পাতিত পানি দিতে হবে কতটুকু? 40 মিলিলিটার। এবার আসো এই যে পটাশিয়াম ডাইক্রোমেট কতটুকু দিতে হবে? 4 গ্রাম। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যখনই দেখবা তখনই কিন্তু একটা জিনিস মনে রাখবা, 4 ক্রোমিক অ্যাসিড মিশ্রণ মানে 4, সবগুলাই 4 ছাড়া কোনো কথাই নাই। আর সালফিউরিক অ্যাসিড কতটুকু? 40 মিলিলিটার। এখন এটা দেখো মনে রাখার জন্য, দেখো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এখানে 1 মোল আর এখানে সালফিউরিক অ্যাসিড কত? 2 মোল না? এই জন্য এখানে বেশি আসবে 40। ঠিক আছে, এটা মনে রাখার জন্য জাস্ট টেকনিক কিন্তু, হ্যাঁ, এটা মনে, যাতে তোমাদের ভুল না হয়। কোনো মিশ্রণ তৈরি করতে কি আমাদের পানি বেশি লাগে না? পানি সবচেয়ে বেশি লাগবে, তো এই যে পানি আমরা সবচেয়ে বেশি পরিমাণে লাগছে। এখন এখানে দেখো ক্রোমিক অ্যাসিড 1 মোল আর এখানে 2 মোল আছে, তাহলে এখানে কি এই জন্য একটু ক্রোমিক অ্যাসিড বেশি আছে। এটা জাস্ট মনে রাখার জন্য টেকনিক, যাতে তোমাদের ভুল না হয়। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, আজান দিছে, অনেকে নামাজ কালাম পড়বা। ঠিক আছে, তো তোমরা এ করো। এখন কয়টা বাজে? এখন বাজে 5:43, 5:50 কিন্তু আবার ক্লাস শুরু হবে। আজকের ক্লাসটা কিন্তু তোমাদের পড়ার দায়িত্ব অনেক, কিন্তু তোমাদের পড়াটা কিন্তু সহজ করে দেবো ইনশাল্লাহ। গত ক্লাসেও যেমন তোমাদের পড়াটা সহজ লাগছে আল্লাহর রহমতে, আজকেও কিন্তু পড়াটা ইনশাল্লাহ তোমাদের অনেক সহজ লাগবে। ঠিক আছে, আমি সহজ করে দেবো ইনশাল্লাহ, তোমাদের কিন্তু ক্লাসে থাকতে হবে। তো তোমরা এখান থেকে 5:50 অবশ্যই ক্লাসে হাজির হবা। ঠিক আছে, 5:50 অবশ্যই ক্লাসে হাজির হবা। এতটুকু নামাজের বিরুদ্ধে অন্তত তোমরা ফরজটুকু পড়ে আসো। ঠিক আছে,
ওকে, সবাইকে আবারও ধন্যবাদ। এই তো আমাদের কিন্তু 5:50 বেজে গেছে। দেখো এখনও যারা যুক্ত হয়নি তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। এখন একজন কোশ্চেন করছে কি ভাইয়া বিএসসি নার্সিংয়ের জন্য কি মূল বইয়ের দাগানো লাইনগুলো, হ্যাঁ অবশ্যই মূল বইয়ের দাগানো লাইনগুলো ভালো করে পড়তে হবে। মেনলি মেডিকেলে যে দাগানো লাইন সেগুলো পড়লে অনেক ভালো হবে, ঠিক আছে। এবার আসো, এই যে আমরা আয়তনিক কাজে বিভিন্ন নিক্তি বা ব্যালেন্স ব্যবহার করি, তাই না? নিক্তি বা ব্যালেন্স, বিভিন্ন নিক্তি, রাসায়নিক নিক্তি বা ব্যালেন্স ব্যবহার করি। যে আয়তনিক কাজে যে বিভিন্ন কেমিক্যাল যে রাসায়নিক নিক্তি ব্যবহার করি বা রাসায়নিক নিক্তির অপর নাম কি? কেমিক্যাল ব্যালেন্স। রাসায়নিক নিক্তির অপর নাম কি? কেমিক্যাল ব্যালেন্স। এই যে কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করি, এই যে রাসায়নিক নিক্তি সাধারণত তোমার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো পলপুঙ্গি ব্যালেন্স আর একটা কি? সার্টোরিয়াস ব্যালেন্স, ঠিক আছে। একটা হলো পলপুঙ্গি ব্যালেন্স আর একটা সার্টোরিয়াস ব্যালেন্স। এখন এই যে এটাকে জানতে হবে আমাদের একটা জিনিস, পরীক্ষায় খুব সুন্দর প্রশ্ন, খুব সহজে পারা যায়। প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। শোনো, কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা আমরা কীভাবে বুঝবো, তাই না? আচ্ছা, আমরা আরেকটু ওয়েট করি, এখনও আগে অন্তত 20 জন ছিল, ওয়েট করি কিছুক্ষণ। এর ভিতরে তোমরা বলো যে তোমাদের কোন নার্সিং রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে কিনা। যেহেতু আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন, তোমরা চিনো যে আমি ঢাকা নার্সিং কলেজে পড়ি 4th বর্ষে। তোমরা এখানে যারা বিএসসি ক্লাস করছো হয়তো অনেকের ইচ্ছা থাকতেও পারে আমার ক্যাম্পাসে, তাদেরকে স্বাগতম। তোমাদেরকে যারা ইনশাল্লাহ সামনে চান্স পাবো আশা করি। তো নার্সিং সম্পর্কে কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। নার্সিং রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা করে রাখতে পারো, ঠিক আছে। এবার শোনো, আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা সহজে নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো যে কোনো যৌগে যদি এই জিনিসটা থাকে, এটা কিন্তু কার্বন না, জাস্ট একটা সি অক্ষর, ঠিক আছে। শুধু কার্বন মনে করবেন, এটা হলো সি। যদি এই অক্ষরটা থাকে তাহলে সেটা হবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। শুধুমাত্র এই যে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদে তোমার যত যৌগ আছে, যে কোনো যৌগে যদি তুমি এই যে সি দেখো, যদি কোনো সি দেখো তাইলে সেটা তোমার কি হবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ভাইয়া বিএসসি নার্সিংয়ের সিলেবাস কি একাডেমিক থেকে? না, কখনোই আলাদা না। একাডেমিকের পড়াই তো পড়াচ্ছি, দেখছো না? পড়াচ্ছি তো, কিন্তু শর্ট সিলেবাস হবে কি লং সিলেবাস হবে আগে থেকে বলা যাবে না, যেহেতু এরকম কোনো নির্দেশনা আগে থেকে দেয় না, এই জন্য ফুল সিলেবাসই পড়ানো হবে, ঠিক আছে। এবার আসো, এই যে সি যদি থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও তো, এই যে K2Cr2O7 এইটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? কত মার্ক পেলে চান্স হয় ভাইয়া? নার্সিং অ্যাডমিশন কি একটাই দিতে হয়? হ্যাঁ, নার্সিং অ্যাডমিশন একটাই দিতে হয়, একটাই তো হবে। তোমরা যদি বিএসসি বা ডিপ্লোমা বা মিডওয়াইফারি যেটাই ফর্ম ওঠাবে, তোমার তো একটা এক্সাম দিতে হবে। তুমি তো একসাথে 3টার এক্সাম দিতে পারবে না, তাই না? 3টার এক্সাম দিতে পারবে না। এখন তোমাদের কোশ্চেনের উত্তর আমি দিতেছি, তার পাশাপাশি আমাকে কমেন্টে জানাও এই যে K2Cr2O7 এটা কোন ধরনের পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? ভাইয়া বই কবে পাবো? বই ইনশাল্লাহ খুব দ্রুতই পেয়ে যাবা। বই আমাদের রেডি আছে মোটামুটি, ইনশাল্লাহ খুব দ্রুতই তোমরা পাবা। বই রেডি হচ্ছে, খুব দ্রুতই তোমরা পাবা। আর কত মার্ক পেলে চান্স হবে? কত মার্ক পেলে চান্স হবে আসলে এভাবে তো বলা যায় না, তবে আনুমানিক মোট মার্ক তোমার যদি 120 থেকে 130-এর ভিতরে থাকলে চান্স হয় আল্লাহর রহমতে। তাই 120 থেকে 130-এর ভিতরে থাকলে আল্লাহর রহমতে চান্স হয়, ঠিক আছে। এই সেকেন্ডারি কি আখি বলছো কেন? সেকেন্ডারি এখানে এখানে কি আছে? এখানে সি আছে না? এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না? এই সেকেন্ডারি আবার উর্মি ইয়াসমিন ভুল, আখি ভুল, এই যে না দেয়া ইয়াসমিন মায়া এই তো সঠিক বলছে। কি বলছে? আমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কখন হবে? যখন এই সি অক্ষরটা যদি থাকে কোনো যৌগের ভিতরে, সেটা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, শুধুমাত্র এই জিনিসটা বাদে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার কি পদার্থ? এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক আছে। এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবার দেখো, আমরা তাহলে সহজে নির্ণয় করতে পারবো না কোনটা প্রাইমারি আর কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তোমরা যদি বই খুলে দেখো, বই খুলে দেখবা এই ধরনের কোশ্চেন অনেক আছে,
যে কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ বা কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ। এখন এটা বলো, এই যে 2 নম্বরটা কি, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? 2 নম্বরটা কি বলো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলো? প্রাইমারি। সুস্মিতা দাস শিপ্রা, ধন্যবাদ তোমাকে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে সুস্মিতা দাস শিপ্রা, ধন্যবাদ তোমাকে। এরপরে আসো যে এই যে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এইটা তোমার কোন ধরনের পদার্থ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলো? এটা কোন ধরনের পদার্থ বলো? 3 নম্বরটা। 3 নম্বরটা কি, প্রাইমারি নাকি সেকেন্ডারি? এই KMnO4 ভালো করে দেখো, এখানে সি আছে কিনা ভালো করে দেখো। সেকেন্ডারি, এমএসটা কি সেকেন্ডারি? ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ, সঠিক উত্তর, ধন্যবাদ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এখন দেখো এই যে প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ভিতরে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টা বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? এই 4টা বৈশিষ্ট্য তোমার কি? এরা সাধারণত রাসায়নিকভাবে একদম বিশুদ্ধ, ঠিক আছে? এরা রাসায়নিকভাবে বিশুদ্ধ রাসায়নিক পদার্থ। আর কি, এরা বায়ুর কোনো উপাদানের সাথে কি করে না, কোনো ধরনের বিক্রিয়া করে না, বায়ুর উপাদানের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না, রাসায়নিক নিক্তির কোনো ক্ষয় করে না। আর তোমার এদের ঘনমাত্রা দীর্ঘদিন রাখলেও ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না, ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। যেহেতু এই 4টা হলো বৈশিষ্ট্য কি আমাদের, এগুলোর সবচেয়ে বিশুদ্ধ। তারপরে এরা বায়ুর উপাদানের সাথে কোনো ধরনের বিক্রিয়া করে না, রাসায়নিক নিক্তির ক্ষয় করে না, আর দীর্ঘদিন রেখে দিলেও ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। আমাদের এই বৈশিষ্ট্যটা জানা লাগবে, ঠিক আছে? প্রাইমারি হলো তোমার সবচেয়ে বিশুদ্ধ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণটা তোমার কি হবে? প্রাইমারির বিপরীত, ঠিক আছে? এখন এই যে রাব ব্যালেন্স, একটা জিনিস মনে রাখবা, এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয় কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে আমাদের কোন ব্যালেন্স ব্যবহার করা হয়? কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি। আর রাব ব্যালেন্স কখন ব্যবহার করা হবে তাহলে? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কোন ব্যালেন্স ব্যবহার করা হবে? রাব ব্যালেন্স ব্যবহার করা হবে, ঠিক আছে? আর প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে কোন ব্যালেন্স ব্যবহার করা হবে? কেমিক্যাল ব্যালেন্স বা রাসায়নিক নিক্তি ব্যবহার করা হবে। অনেকে বৈশিষ্ট্য লিখছো, ধন্যবাদ তোমাদেরকে। এখন এই যে রাসায়নিক নিক্তি আর এই যে রাব ব্যালেন্সের এখানে তোমরা একটা জিনিস একটুখানি মনে রাখবা, বা একটা জিনিস তোমরা বলো তো, কঠিন, এটার উত্তর দাও, কঠিন সেকেন্ডারি পদার্থ যদি হয়, তাহলে কঠিন সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে আমাদের কোন ব্যালেন্স ব্যবহার করতে হবে? কঠিন সেকেন্ডারি পদার্থে, হ্যাঁ, কোনটি ব্যবহার করতে হবে বলো তো? কঠিন সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে আমাদের কোনটি ব্যবহার করতে হবে? বলো, কমেন্টে জানাও কোনটি ব্যবহার করতে হবে, কোন ব্যালেন্স ব্যবহার করতে হবে? কঠিন সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে কোন ব্যালেন্স ব্যবহার করতে হবে? রাব ব্যালেন্স নাকি কেমিক্যাল ব্যালেন্স, কোনটা? আচ্ছা, রাব ব্যালেন্স। আর তরল সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে, তরল সেকেন্ডারি পদার্থ যদি হয় তাহলে কোন ব্যালেন্স ব্যবহার করতে হবে? তরল সেকেন্ডারি পদার্থের ক্ষেত্রে কোন ব্যালেন্স ব্যবহার করতে হবে বলো তো? কোনটি ব্যবহার করতে হবে? তরল সেকেন্ডারি পদার্থ যদি হয়, না ভুল, এখানে রাব ব্যালেন্স যারা লিখছে ভুল। তরল সেকেন্ডারি পদার্থ যদি হয় তাহলে কিন্তু ব্যবহার করতে হবে মেজারিং সিলিন্ডার। কি? মেজারিং সিলিন্ডার, ঠিক আছে? তাহলে তরল সেকেন্ডারি পদার্থ যদি কখন হয় তাহলে আমাদের কোন ব্যালেন্স ব্যবহার করতে হবে? মেজারিং সিলিন্ডার ব্যবহার করতে হবে, ঠিক আছে? এখন তোমরা একটু মনে রাখবা যে আমাদের ত্বকে যদি অ্যাসিড পড়ে,
আমাদের ত্বকে যদি অ্যাসিড পড়ে তাহলে আমাদের সেই অ্যাসিড পড়লে আমাদের কী দিতে হয় ত্বকে? হ্যাঁ, কী করতে হবে ত্বকে বলো তো? যদি আমাদের ত্বকে অ্যাসিড পড়ে তাহলে কী দিতে হবে? ক্ষার দিতে হবে, অবশ্যই ক্ষার দিতে হবে। ক্ষার কতটুকু দিতে হবে? ক্ষার কতটুকু দিতে হবে? ক্ষার কতটুকু দিতে হবে বলো তো? কতটুকু ক্ষার দিয়ে ধুয়ে ফেলতে হবে? কতটুকু ক্ষার দিয়ে ধুয়ে ফেলতে হবে? কোন ক্ষার দিতে হবে আগে বলো? সোডিয়াম বাইকার্বনেট। কতটুকু দিতে হবে? 5%, তাই না? আর যদি আমাদের চোখে অ্যাসিড পড়ে তাহলে কী দিতে হবে? চোখে যদি অ্যাসিড পড়ে তাহলে কী দিতে হবে? চোখ অ্যাসিড পড়লে চোখ অ্যাসিড পড়লে কোনটি দিতে হবে? এই যে সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে। কত পার্সেন্ট দিতে হবে? 2% দিতে হবে। চোখ যেহেতু বেশি কি, চোখের ক্ষেত্রে কোনটি দিতে হবে? 2% সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে আমাদের ত্বক, তাহলে এটা তোমরা লিখে রাখো, ত্বক বা হাতে যদি অ্যাসিড পড়ে তাহলে আমাদের কি করতে হবে? ক্ষার দিতে হবে। তাহলে 5% সোডিয়াম বাইকার্বনেট। কিন্তু চোখে যদি পড়ে, চোখে যদি অ্যাসিড পড়ে তাহলে আমাদের কোনটা দিতে হবে? 2% সোডিয়াম বাইকার্বনেট। এখন আমাদের চোখে যদি ক্ষার পড়ে, তাই না? চোখে যদি ক্ষার পড়ে, ঠিক আছে, চোখে যদি ক্ষার পড়ে তাহলে আমাদের কী দিতে হবে? অ্যাসিড দিতে হবে না? অ্যাসিড দিতে হবে কত পার্সেন্ট? 5% কী দিতে হবে? বোরিক অ্যাসিড দিতে হবে। ঠিক আছে, H3BO3 বোরিক অ্যাসিড দিতে হবে। 5% কী দিতে হবে? বোরিক অ্যাসিড দিতে হবে। অনেকে সঠিক উত্তর দিছো, ধন্যবাদ তোমাদেরকে। এই যে ঝিনুক বলছো সঠিক উত্তর দিছো, ধন্যবাদ। তাহলে এই জিনিসটা তোমরা একটু লিখে নাও, ঠিক আছে? এই জিনিসটা একটু লিখে নাও তোমরা। এবার আসো মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে তোমার দ্রবীভূত দ্রবের পরিমাণ, 1 লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের পরিমাণ যদি 1 মোল দ্রব পরিমাণ থাকে, 1 মোল দ্রব পরিমাণ থাকে, 1 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে 1 লিটার, প্রতি লিটার দ্রবণে যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে তাহলে এটাকে কী বলা হবে বলো তো? মোলার দ্রবণ বলা হয় না? 1 মোল থাকলে কি বলা হয়? 1 মোল থাকলে কি বলা হয়? মোলার দ্রবণ বলা হয় না? তখন যদি 0.5 মোল থাকে, 0.5 মোল থাকলে কি বলা হয়? 0.5 মোল থাকলে কি বলা হয়? সেমিমোলার, তাই না? 0.5 মোল থাকলে কি বলা হয়? সেমিমোলার। আর 0.1 মোল থাকলে 10 ভাগের 1 ভাগ, 0.1 মোল থাকলে কি বলা হয়? ডেসিমোলার, তাই না? আর 0.01 মোল থাকলে কোনটি হয়? কি বলা হয়? সেন্টিমোলার। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু অবশ্যই, এগুলো কিন্তু ভুল হয়, ওকে? আর 0.00 মোল থাকলে কি হয়? মিলিমোলার। তাই না? মিলিমোলার। আর 1 মোল থাকলে, যদি 1 মোল হয় তাহলে 2 মোল থাকলে কি হবে? 2 মোল যদি দ্রবীভূত থাকলে তাহলে কি হবে? 2 মোলার। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। এখন বলো তো আমাদের ডিজিটাল ব্যালেন্স কয় প্রকার? বলো তো? ডিজিটাল ব্যালেন্স হলো তোমার কয় প্রকার? 2 প্রকার। কি ডিজিটাল ব্যালেন্স 2 প্রকার? কি ডিজিটাল ব্যালেন্স 2 প্রকার? একটা 2 ডিজিট ব্যালেন্স আর একটা 4 ডিজিট ব্যালেন্স, তাই না? 2 ডিজিট ব্যালেন্স মানে 0.01 পর্যন্ত, আর 4 ডিজিট মানে 0.0001 পর্যন্ত। যে 2 ডিজিট ব্যালেন্স আর 4 ডিজিট ব্যালেন্সের ভিতরে দেখো আমাদের 2 ডিজিট ব্যালেন্স কখন ব্যবহার করা হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে বলো তো? 2 ডিজিট ব্যালেন্স আমাদের ব্যবহার করা হবে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে, ওকে? আর 4 ডিজিট ব্যালেন্স কখন ব্যবহার করা হবে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে ওইদিকে দেখছিলাম কোনটা ব্যবহার করা হয়? কেমিক্যাল ব্যালেন্স, রাসায়নিক নীতি। আর এদিকে তোমার কোনটা? যে 4 ডিজিট ব্যালেন্স। আর এখানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের ক্ষেত্রে রাফ ব্যালেন্স আর 2 ডিজিট ব্যালেন্স। মনে থাকবে কি না? ভুল হবে আর? আমাদের বইয়ে, আমাদের নিউরনের বইয়েও দেখবা দেয়া আছে, তোমাদের প্রথমে যখন খুলবা হ্যাজার্ড সিম্বল পাবা।
যে হ্যাজার্ড সিম্বলগুলো দেওয়া আছে, যে হ্যাজার্ড সিম্বলের ওই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 100% কিন্তু ইম্পর্টেন্ট। যে হ্যাজার্ড সিম্বলগুলো সুন্দর করে চিনতে হবে যে কোন হ্যাজার্ড সিম্বল দ্বারা কোনটি বোঝায়। ওকে, কোন হ্যাজার্ড সিম্বল দ্বারা কোনটি বোঝায় এটা আমাদের সহজে শিখতে হবে। আর আমি গত ক্লাসে বলছিলাম যে পিএইচ এর মান, তাই না? পিএইচ এর মান যদি তোমার একদম কম হয়, যে 1-2 হয়, তাহলে সেটা কী হবে? তীব্র অ্যাসিড নাকি তীব্র ক্ষার হবে? কী হবে কমেন্টে জানাও, তীব্র অ্যাসিড হবে নাকি তীব্র ক্ষার হবে? অবশ্যই তীব্র অ্যাসিড হবে, তাই না? আর পিএইচ এর মান যদি তোমার 12 থেকে 14 হয় তাহলে কী হবে? পিএইচ এর মান যদি 12 থেকে 14 হয় তাহলে সেটা কী হবে? তীব্র ক্ষার হবে। এখন এই যে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার, এই দুইটাই কিন্তু তোমার তীব্র ক্ষয়কারী, ঠিক আছে? তীব্র ক্ষয়কারী, ঠিক আছে? এগুলো ক্ষয়কারী পদার্থ। এই যে ক্ষয়কারী পদার্থের আমাদের স্বাস্থ্যের প্রতি কিছু ব্যবহার আছে বা যেগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে। আমি এখানে ইম্পর্ট্যান্ট কিছু লিখবো, তোমরা লিখে নিবা, ঠিক আছে? আমি এখানে ইম্পর্ট্যান্ট কিছু লিখবো, তোমরা লিখে নিবা। ওকে, এটা যদি তোমার আমাদের স্বাস্থ্যের ভিতরে কখনো প্রবেশ করে তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা 100%। ওকে, তারপরে যে K2Cr2O7 এটা যদি কখনো দেহে প্রবেশ করে তাহলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে, ডায়রিয়ার সম্ভাবনা। আর ক্লোরোফর্মের সংকেত কি? CaCl3। এটি কী করে? আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে ক্ষতি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। আর রক্তশূন্যতার ওজন হ্রাস করে কোনটি? সেম আয়োডাইড কী করবে? রক্তশূন্যতা ও ওজন হ্রাস। শুধু পটাশিয়াম কোথায় সমস্যা করে? পেটে সমস্যা করে। কিডনি নষ্ট করে কোনটি বলতো? ফরমালিন। ফরমালিন কি করে? কিডনি নষ্ট করে। আর কিডনি সম্পূর্ণ নষ্ট করে আবার এই মহাশয় আবার কি করে? কিডনি সম্পূর্ণ নষ্ট করে। কিডনি সম্পূর্ণ নষ্ট করে, ঠিক আছে? এইগুলো তোমরা একটু, এর ভিতরে অনেকগুলোই দেওয়া আছে, অনেকগুলো রাসায়নিক দ্রব্যের ক্ষতিকারক দিক, সেটা স্বাস্থ্যের উপর এবং পরিবেশের উপর যে ক্ষতিকারক দিক অনেকগুলোই দেওয়া আছে বইয়ে। তোমরা এইগুলো অবশ্যই পড়বে। এগুলো না পড়লে কিন্তু পাপ হবে, সোজা কথা। এগুলো না পড়লে কিন্তু কী হবে? এগুলো না পড়লে কিন্তু পাপ হবে, এগুলো না পড়লে পাপ হবে, বুঝছো? এগুলো পড়তেই হবে। বই এখন অনেক দেওয়া আছে, এগুলো তোমরা বইগুলো তো পড়বাই, সাথে এগুলোও পড়বা, ঠিক আছে? এখন আমাদের এই যে সেমি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতি যেগুলো আছে, যে আমাদের বিভিন্ন যে ব্যবহৃত নমুনার উপর ভিত্তি করে আমাদের আয়তনিক বিশ্লেষণকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। সেটা কি বলো তো? সেমি মাইক্রো পদ্ধতি, সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ আর ম্যাক্রো বিশ্লেষণ। এটা বইয়ে তোমার 2 জায়গায় দেওয়া আছে, তো বইয়ে একটু তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে বা একটু তোমাদের মনে রাখতে কষ্ট হইতে পারে। এজন্য আমি এখানে একভাবে লিখে দিচ্ছি, এক জায়গায় তোমরা এটা সুন্দর করে উঠাই নাও। এটা কি উঠাইতে পারছো? এটা কি ক্লিয়ার? এটা কি উঠাইতে পারছো? এইটুকু কি ক্লিয়ার হয়েছে? উঠাইতে পারছো কি? এইটুকু ভালো করে বলো, এইটুকু উঠাইতে পারছো কি? বলো, ক্লিয়ার হয়েছে কি না বলো।
এবার আসো এই যে সেমি মাইক্রো, মাইক্রো আর হলো তোমার ম্যাক্রো বিশ্লেষণের আমি এক জায়গায় লিখে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের খুব সহজ হয়, এক জায়গায় লিখে দিই। তাহলে টপিকের নাম কি দিবা? ম্যাক্রো, মাইক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে, ম্যাক্রো, মাইক্রো ও সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো, এটা হলো বিষয়। গৃহীত বস্তুর ম্যাক্রোতে কত? 0.5 থেকে 0.2 গ্রাম, তাই না? দশমিক 5 থেকে 2.0 গ্রাম। আর মাইক্রোর ক্ষেত্রে কোনটা? 5 থেকে 20 মিলিগ্রাম। এটা কোনটা? আরও একটা শূন্য বাড়বে, 200 মিলিগ্রাম।
এখন দেখো এখানে যেগুলো দেয়া আছে সেটা হলো বিষয় বলতে এখানে কি কি তোমার ব্যবহার করা হবে। গৃহীত বস্তুর ভর ম্যাক্রো বিশ্লেষণে গৃহীত বস্তুর ভর কত 0.5 থেকে 2 গ্রাম। তারপরে তোমার মাইক্রো বিশ্লেষণে কত 5 থেকে 20 মিলিগ্রাম। সেই মাইক্রোরে কত 50 থেকে 200 মিলিগ্রাম। দেখো এখানে 5, এখানে একটা শূন্য বেড়ে গেছে 5 2, এখানে একটা শূন্য বেড়ে গেছে 20, আর এটা শুধু 5। এই জায়গায় কি আরেকটা শূন্য বাড়ছে, 5 এর পাশে 50, 20 এর পাশে আরেকটা শূন্য, ঠিক আছে 200 মনে রাখতে পারবা। এই দ্রবণের আয়তন কতটুকু হবে ম্যাক্রো বিশ্লেষণের সময় তোমার 20 থেকে 30 মিলিলিটার। মাইক্রো বিশ্লেষণের সময় তোমার কী হবে 0.2 থেকে 1.0 মিলিলিটার। সেমি মাইক্রোতে 2 থেকে 4 মিলিলিটার। আর এখানে তরল মাপার যন্ত্র কি মাইক্রো বিশ্লেষণ তোমার মেজারিং সিলিন্ডার। মাইক্রো বিশ্লেষণ হলো মাইক্রো ক্যাপিলারি টিউব, আর সেমি মাইক্রো বিশ্লেষণ হলো তোমার সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। আর এখানে পরীক্ষার সময় এটা বেশি, এটা কম, ওটা কম। আর পরিবেশ দূষণ কোনটি বেশি, কম কম, তাই না? এটা বেশি পরিবেশ দূষণ করবে, এটা কম পরিবেশ দূষণ করবে। এখন দেখো এই অধ্যায়ে কিন্তু মোটামুটি বোঝানোর মতো বা তোমাদের সহজ করার মতো টপিক কিন্তু শেষ। তোমাদের কাজ হবে দেখবা এই অধ্যায়ে আমাদের নিউটনের বইয়ের পাশাপাশি দেখবা ওই যে কয়েকটা বিকল্প তোমার বিকারক হিসেবে কিছু বিকল্প এই অধ্যায়ে দেয়া আছে, একটা ছক দেয়া আছে, সেটা তোমরা ওই বিকারক হিসেবে কোনগুলো ব্যবহার করা হয় এটা তোমরা একটু সুন্দর করে পড়বা, ঠিক আছে? পরিবেশের জন্য যে বিষাক্ত বিকারক আছে তাদের বিকল্প হিসেবে কোনটা ব্যবহার করা হয় এটা একটু পড়বা। আর যেমন হ্যাজার্ড সিম্বল কয়টা, স্বাস্থ্যের প্রতি ঝুঁকিতে আমি এখানে কিছু লিখে দিছি। তারপর হ্যাজার্ড সিম্বলগুলোর তোমার আলোচনা আমাদের নিউটনের বইয়ে দিয়ে আছে, এগুলো তোমরা সুন্দর করে পড়বা, ঠিক আছে? আর পাশাপাশি মেডিকেলের দেওয়ানো লাইনগুলো সুন্দর করে পড়বা, ওকে? এখন দেখো তোমরা আজকের ক্লাসটা, যদিও আজকে পুরো রিডিং পড়া, এই অধ্যায়টা কিন্তু রিডিং পড়া, তোমরা সহজে বুঝতে পারছো কিনা বা তোমাদের এখন পড়তে সহজ লাগবে কিনা, তোমাদের জন্য সহজ হয়েছে কিনা কমেন্টে জানাও সহজ হয়েছে কিনা। আর এখন দেখো এই অধ্যায়টা কিন্তু তোমরা যদি সুন্দরভাবে না পারো তাহলে কিন্তু অবজেক্টিভ কোয়েশ্চেন উত্তর দিতে পারবো না। অধ্যায়টা কিন্তু খুবই সহজ। তারপরেও আমি যেগুলো তোমাদের কঠিন লাগবে, যেমন প্রাইমারি স্ট্যান্ডার্ড পর তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পর তোমরা কীভাবে শিখতে পারো, সহজে উত্তর করতে পারো, সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এখন দেখো ভাইয়া একটু সাইডে যান, স্ক্রিনশট নিব। আমি এই যে সাইডে আসছি না, এবার নাও। এবার শোনো, তো তোমরা ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবা, কমেন্টে জানাবা ক্লাসটা কেমন লাগছে। আর পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে আবার লেকচার 6 নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তারপর সেদিন পড়াবো কর্মমুখী রসায়ন, সাথে যদি সেকেন্ড পেপারের কোনো একটা অধ্যায় পড়াইতে পারি দেখবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।